শিল্প একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি। তবে অটোমোবাইল বা গাড়ি শিল্প সেই গতির প্রতীক, যা শুধু পরিবহন নয়, কর্মসংস্থান, প্রযুক্তি, উদ্ভাবন এবং বিনিয়োগেরও প্রাণ। সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাদেরকে RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শাহানশাহ রাসেল। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের অটোমোবাইল শিল্পের গতি এবং ভবিষ্যৎ। আজ আমরা কথা বলবো এমন একজন কর্পোরেট লিডারের সঙ্গে, যিনি দেশীয় গাড়ি শিল্পকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আকিজ গ্রুপের পরিচালক এবং আকিজ মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন। একই সঙ্গে আমাদের এই আলোচনাকে আরও গভীরতা দিতে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতনামা অর্থনীতিবিদ এবং BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমেই শেখ আমিন উদ্দিন, আপনি দীর্ঘদিন ধরে ইলেকট্রিক মোবিলিটি নিয়ে কাজ করছেন এবং দেশ যেখানে আসলে ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি শিল্পে পিছিয়ে আছে, বিশ্ব সেখানে এই শিল্পে বহুদূর এগিয়ে গেছে। বাংলাদেশে বর্তমানে এই সেক্টরের কি অবস্থা এবং এর প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো কি কি ফেস করছেন আপনারা, যদি একটু আমাদের জানাতেন। আমরা ইভিতে অনেক পিছিয়ে আছি। এক অর্থে যদি আপনি ইজি বাইক ধরেন, টমটম বা আমাদের যারা সবাই বলে ইজি বাইক, এটা আমাদের দেশে প্রায় 5 মিলিয়ন 50 লক্ষের মতন চলতেছে। কিন্তু পরিপূর্ণভাবে যদি আপনি ইভি সংজ্ঞায়িত করেন, খুব কম অংশই পড়ে এই ইজি বাইকের মধ্যে। অবশ্যই এটা একটা ইভি, কিন্তু পরিপূর্ণভাবে নয়। পরিপূর্ণভাবে যদি ইভির কথা বলি, তাহলে আমরা যে বাজাজ 3 হুইলার দেখি, সিমিলার সেম জিনিস ইঞ্জিন বাদে এই ইভি পাওয়া যায়। ইলেকট্রিক রিক্সা, অনেক উন্নত মানের ইলেকট্রিক রিক্সা পাওয়া যাচ্ছে। 2 হুইলার তো অবশ্যই আমরা এখন অনেক দেখতে পাচ্ছি বাংলাদেশে। এমনকি 4 হুইলারও জনপ্রিয় হচ্ছে বেশি। অবশ্যই 4 হুইলার অবশ্যই আছে বিভিন্ন সেগমেন্টের, সিডান কার, এসইউভি থেকে আরম্ভ করে সব ধরনের। পৃথিবীতে আমরা যেখানে দেখছি যে 4 হুইলার যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে সেইভাবে এখনো পর্যন্ত ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলিং করতে পারছি না। আপনি যদি প্রথমেই বলেন আমাকে কি কি প্রতিবন্ধকতা, প্রথম হচ্ছে আমি বলবো শুল্ক বাধা একটা। সম্প্রতি আমি 2টা পিকআপ আমদানি করেছি। আচ্ছা, 2টা পিকআপ আমি মনে হয় প্রথম আমদানি করেছি। আমি 10 বছর আগে 8টা মোটরসাইকেল দিয়ে শুরু করেছিলাম, ইলেকট্রিক ই বাইক। 10 বছর আগে প্রায় অলমোস্ট। এখন বাজারের কি অবস্থা ইভি? যদি আমরা মোটরসাইকেল আলহামদুলিল্লাহ এখন মার্কেটটা অনেক ডেভেলপ করছে। অনেকগুলো বাইরের বড় বড় কোম্পানি, টাইল, আইমা, ইয়াদিয়া, এরা হচ্ছে ওয়ার্ল্ডের লিডার ই বাইকে। তারা বাংলাদেশে সম্প্রতি আসছে, 1 বছর 1.5 বছর হচ্ছে কাজ করতেছে। আর আমি আলহামদুলিল্লাহ 10 বছর ধরে কাজ করতেছি। এখন ই বাইকের মোটামুটি একটা পর্যায়ে আমরা আসতে পেরেছি। এখন আমাদের দরকার অধিক পরিমাণে 3 হুইলার, মানসম্মত 3 হুইলার। মানসম্মত 3 হুইলার ও বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ট্যাক্সের একটা জটিলতা রয়ে গেছে। এখনো পর্যন্ত ইঞ্জিন চালিত যে 3 হুইলারের যে ট্যাক্স আর ইভি ইলেকট্রিক ভেহিকেলের যে ট্যাক্স বেশি। আমি যে পিকআপ আমদানি করেছি, সেই পিকআপ দেখা যাচ্ছে কি আমাকে 89% ডিউটি দিতে হচ্ছে, অথচ ডিজেল একটা পিকআপের ডিউটি হচ্ছে 58%। এই ধরনের বাধা প্রথমেই অবশ্যই দূর করতে হবে। সকল ধরনের ইভিতে আমি মনে করি যুক্তিসম্মতভাবে ডিউটি নির্ধারণ করা উচিত, কারণ এখানে এখনো অনেক কিছু বানানো সম্ভব না। আমরা অ্যাসেম্বলি পর্যায়ে আসি, এখন আমরা ম্যানুফ্যাকচারিংকে যাচ্ছি। আমি এটার সঙ্গে যুক্ত করতে চাই, বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে পরিবহন সেক্টরকে পরিবেশ বান্ধব করার জন্য 30% রূপান্তরের একটা টার্গেট নিয়ে কাজ করছিল। সেই জায়গা থেকে আসলে ট্যাক্স বৈষম্যটা একটা প্রতিবন্ধকতা। আমি আবারও আসবো আপনার কাছে এই পর্যায়ে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন, আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে এটা যদি বিশ্লেষণ করেন, এই ইভি সেক্টরে বাংলাদেশের জনপ্রিয়তার প্রতিবন্ধকতাগুলো কী কী? ইলেকট্রিক ভেহিকেলের কিন্তু আমরা চিন্তা ভাবনা করছিলাম যে ইতিমধ্যেই হয়তো বাজারে বেশ ভালোভাবে দেখা যাবে, এবং এই শুধুমাত্র রাজধানী শহর নয়, বরং প্রত্যেকটা শহরেই একটা এতে ভিজিবিলিটি বাড়বে। এটা প্রায় 5-6 বছর ধরে শুনে আসছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে কি, যে এখানে দুটো বড় বাধা আমি দেখি। একটা হলো যে অন্যান্য যে সমস্ত ভেহিকেলগুলো আছে, বিশেষ করে যে ডিজেল রান বা যে পেট্রোলিয়াম রান যে সমস্ত ভেহিকেল, তো সেই ভেহিকেলের সঙ্গে যারা জড়িত, তারা আসলে এটার উপর কী প্রভাব সৃষ্টি করছেন। তার কারণ তারা চান না যে তাদের একটা বড় প্রতিযোগী তৈরি হোক এখানে যে ইলেকট্রিক ভেহিকেলের। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা, সেটার অনেকটা অভাব আছে।
মানুষ তো বুঝতে পারছেন না যে আসলে এই যে ট্রেডিশনাল ফসিল ফুয়েল রান যে সমস্ত ভেহিকলগুলো আছে সেটা তাদের জীবনের জন্য, তাদের স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর। তো এটা বুঝতে পারছেন না। তারপরে এই ইভির যে সমস্ত ভালো দিক সেগুলো কিন্তু প্রচার হচ্ছে না। একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হলো যে একটা যদি ট্রেডিশনাল কার আমরা দেখি সেখানে 20,000 মেশিন লাগে, মানে ভিতরে কোনো না কোনো পার্টস লাগে, আর এই ইভির মধ্যে থাকে মাত্র 20টা বা এরকম কাছাকাছি। তার মানে হলো যে এইখানে কিন্তু অনেক সাশ্রয় হচ্ছে। হ্যাঁ, খরচ কম। এখানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগে তো, এবং এইটাতে যে পরিমাণ জ্বালানি লাগে এবং এর যে কার্বন ফুটপ্রিন্ট এগুলো অনেক কম, এবং এই বিষয়গুলোর যে প্রচার সেই প্রচারটা কিন্তু সেভাবে হচ্ছে না। এই সমস্ত কারণে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ভেহিকেল এত গুণ সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানি না বলেই আসলে এটার আসলে প্রসার বা এটার ব্যবহার সেটা কম। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও চলে যাচ্ছি আলোচনাকে। আমি এ প্রসঙ্গে একটু বলতে চাই, এ ধরনের বাজারে কথা প্রচলিত আছে যে একটা ইভি গাড়ি নিশ্চয়ই এটার মেনটেন্যান্স খরচ কম, এটা আমাদের তথাকথিত বাজারের মূল্যে ডিজেল বা ফুয়েল কিনতে হয় না, এটা চার্জ দিয়ে চলে, এক চার্জে বহুদূর চলে। কিন্তু একটা ব্যাটারি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে, তারপরে এটা অকেজো হয়ে যায়, তখন একটা চড়া মূল্য দিয়ে ব্যাটারি আবার কিনতে হয়, যেটা একটা বড় ব্যয়বহুল একটা ব্যাপার। এ বিষয়ে যদি আপনি কিছু বলতে চান। লিথিয়াম ব্যাটারির আয়ুকাল অনেক বেশি। আমাদের দেশে এখন যে ব্যাটারিগুলো ব্যবহৃত হচ্ছে এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, সেগুলো লিড অ্যাসিড ব্যাটারি। এখন আপনি যদি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন গাড়িতে, অনায়াসেই 7-8 বছর চলতে পারবেন। 7-8 বছর পরে আপনি একটা রিসেল ভ্যালু পাবেন, কারণ এটার পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায় না। হয়তো ওর মধ্যে হয়তো 10টি সেল নষ্ট হয়ে যায়, তারপর আপনি একটা রিসেল ভ্যালু পাচ্ছেন। এবং আপনি যে দামে তখন কিনবেন, 8 বছর ব্যবহার করার পর একটা গাড়ি যে পরিমাণ সাশ্রয় হবে, সেইখান থেকে আপনার এই লিথিয়াম ব্যাটারি পুনরায় কেনা এটা খুবই একটা নগণ্য মূল্যেই আপনি কিনতে হবে। অতএব এই ধারণাটা সবার মাঝে ছড়িয়ে যাওয়া উচিত যে ইলেকট্রিক গাড়িতে যে কত ধরনের সুবিধা, কেউ যদি একবার ব্যবহার করে তাকে সবসময় এটাকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবে। এবং আমি বলবো যারা এই মুহূর্তে ব্যবহার করছে, বিশেষ করে ই বাইক, তারা আরও 10-15 জনকে, আত্মীয় স্বজন, বিভিন্ন লোককে উৎসাহিত করতেছে এবং দিন দিন এটা বাড়তেছে। তারপরে আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা আমাদের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। আমার মনে হয় বর্তমান সরকার এদিকে নজর দিবে এবং আমরা অচিরেই একটা বড় বাজার ইভিতে বাংলাদেশে প্রবেশ করব। যথার্থই বলছেন ডক্টর মাহফুজ কবির। আপনার কাছে একটু আসতে চাই, টেকনোলজি ট্রান্সফারের বিষয়গুলো, যেমন ইভিতে এখন চীনা বিভিন্ন প্রতিষ্ঠান যেমন BYD থেকে শুরু করে ইভি বাইকের বড় বড় নাম করা জায়ান্ট কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে, BYDও কাজ করছে, শুরু করেছে বাংলাদেশে কাজ করা। তো বিশ্বে যেখানে আসলে টেকনোলজি, অটোমোবাইলস সেক্টর, হিউম্যানলেস মেকানিজম নিয়ে কাজ হচ্ছে, তো বাংলাদেশ এই প্রযুক্তি ট্রান্সফারের ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে চীনের সঙ্গে? যদি আমরা পুরো বিশ্বের এই যে ইলেকট্রিক ভেহিকেলের মার্কেটটা দেখি, তাহলে আমরা দেখবো যে আসলে যেমন টেসলা এটা নিয়ে এলো, তারপরে কিন্তু চীন এমনভাবে ছড়িয়েছে যে বিশ্বে কিন্তু তারা এখন লিডার হয়ে গেছে। তো এখন আমি মনে করি যে এই বর্তমান বিশ্বে যে সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি আছে তার মধ্যে চীন হচ্ছে সবচেয়ে সেরা। এবং চীনের একটা সুবিধা হচ্ছে কি যে তারা কিন্তু খুব কম খরচে আসলে তাদের প্রযুক্তিটা তৈরি করে, এবং সেটা যদি আমরা ওরকমভাবে ব্যবস্থা করতে পারি তাহলে কিন্তু এটা সহজে স্থানান্তর করা সম্ভব, এবং তারা রাজিও আছে। এখন এইখানে আমাদের সবচেয়ে পপুলার যে মেথড সেটা হলো যে আপনার জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার ছাড়া কিন্তু আসলে কেউই আজকাল আর টেকনোলজি ট্রান্সফার করতে চায় না, আর সরাসরি কেনাটা কিন্তু খুবই এক্সপেন্সিভ, ওইটা কপিরাইট ইস্যু থাকে, ওইটা তারা করতে চান না। তো সুতরাং আমি মনে করি যে এখানে আমাদের দেশীয় যে সমস্ত স্বনামধন্য কোম্পানি রয়েছে, বিশেষ করে আগের কথা আমি বলবো, বাংলাদেশে ওয়ালটন আছে, তো আরও অনেকেই আছে বা উৎসাহী হতে পারেন। তো তারা যদি এই জয়েন্ট ভেঞ্চারগুলো নিয়ে আসেন তাহলে দুটো লাভ। একটা হচ্ছে যে একটা সময় পরে টেকনোলজিটা বাংলাদেশের হয়ে গেল, আর তারপরে অনেক লার্নিংয়ের বিষয় আছে, এখানে অনেক ইঞ্জিনিয়ার তৈরি হবেন, অনেক টেকনোলজি আসবেন, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা তখন নিজেরা নিজেদের প্রযুক্তি তৈরি করতে পারবো। আমি মনে করি যে এই জায়গাতে চীনের সঙ্গে যেহেতু বাংলাদেশের একটা অত্যন্ত সুন্দর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান এখানে কাজ করছে, আবার এই যে এখন যেটা হলো বিনিয়োগ সম্মেলনের পরে আবার এই যে একটা বড় ডেলিগেশন কিন্তু এলেন বাংলাদেশে এবং তারা আলাপ আলোচনা করছেন। তো এই একটা সুযোগ যে এখনই আসলে আমাদের এই জয়েন্ট ভেঞ্চারের কিছু এগ্রিমেন্টগুলো করতে হবে,
এটা করতে পারলে আমি মনে করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ নিজেই তার নিজের প্রযুক্তি সেটা কিন্তু তৈরি করতে পারবে। তো এইভাবে আসলে আমাদের করতে হবে, এবং করে বিশেষ করে যে ইলেকট্রিক ভেহিকেলের যে বিশাল সম্ভাবনা রয়েছে, এই জায়গাতে আমাদের যদি কিছু ট্যানজিবল আমরা এগ্রিমেন্ট করতে পারি, তাহলে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব শেখ আমিনউদ্দিন। আপনি সম্প্রতি চীনের একটা কোম্পানি, সম্প্রতি প্যান চায়না কোম্পানির সঙ্গে আকিজ মোটরসের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে, আপনারা একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি চীনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার আসলে এই প্রজেক্টের লক্ষ্যটা কি, এর মাধ্যমে বাংলাদেশ কি পেতে যাচ্ছে, এবং চীনের সঙ্গে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে কাজের তো দীর্ঘদিন ধরে আপনি জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে শেয়ার করেন। চীনের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা খুবই সুখকর। আমি শব্দটা আবার বলবো, খুবই সুখকর। আমি পৃথিবীর অনেক দেশের সাথে ব্যবসা করেছি। আমি যখন আকিজ ম্যাটস তৈরি করেছি, কোরিয়ার সঙ্গে সমস্ত মেশিন আমদানি করেছি, জাপানের সাথে অনেক মেশিন আমদানি করেছি। কোনো না কোনো জায়গায় আমাদের ব্যবসা করতে যেয়ে কিছু সমস্যা ফেস করতে হয়েছে, কিন্তু আমি চীনের সঙ্গে ব্যবসা করি অলমোস্ট প্রায় 27-28 বছর ধরে। আপনি জানেন আকিজ গ্রুপের অনেক পণ্য চীনের থেকে এখন আসে, যেটা 30 বছর আগে হয়তো 10%ও আসতো না, এখন অলমোস্ট 80% আমরা চীনের থেকে আমদানি করি। অতএব এখানে তেমন কোনো প্রতিবন্ধকতা চীনের সাথে বাণিজ্য করতে যে হয় না, বরঞ্চ অনেক ক্ষেত্রেই আমরা এর সুফল ভোগ করছি। কারণ ওদের টেকনোলজি, ওদের আতিথেয়তা, ওদের বিজনেস অ্যাটিটিউড সব দিক থেকেই ফেভারেবল। সম্প্রতি যে আপনি যে এমইউর কথা বলছেন, আসলে এখানে আমরা 2টা এমইউ করছি। একটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করার জন্য, আর হচ্ছে একটা মেগা যে কোনো একটা প্রজেক্টের ব্যাপারে। আচ্ছা, মেগা প্রজেক্ট আমরা এমন একটা প্রজেক্ট করতে চাই বাংলাদেশে, একটা আইকনিক বিল্ডিং হতে পারে, স্পোর্টস ভিলেজ হতে পারে, ভালো মানের এয়ারপোর্ট হতে পারে। এটা আমরা ওদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। যদি আমরা এমন ধরনের আইকনিক বিল্ডিং করতে পারি, তাহলে এটা বাংলাদেশের সবাই আমার বাবাকে স্মরণ করবে যে না, আকিজ গ্রুপ একটা বাংলাদেশে আইকনিক কোনো কিছু করছে। ফর এক্সাম্পল, আপনি যদি দুবাইয়ের কথা বলেন, বুর্জ খলিফার কথা উঠে, আপনি যদি মালয়েশিয়ার কথা তোলেন, টুইন টাওয়ারের কথা আসে, ঠিক তেমনি এটা জাস্ট আমাদের একটা বলতে পারেন স্বপ্ন। আমরা এটা নিয়ে কাজ করতে চাই। এটার অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, তারপরেও আজ হোক কাল হোক, 1 বছর 2 বছর 3 বছর যতই সময় লাগুক না কেন, আমরা এই ধরনের কোনো কিছু করতে চাই। আর লিথিয়াম ব্যাটারি প্যাক আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই শুরু করব। আমরা লিথিয়াম ব্যাটারি প্যাক, এবং আস্তে আস্তে আমাদের পরিকল্পনা আছে যে আমরা একসময় হয়তো সেল উৎপাদন করব। কিন্তু আমি আপনাকে জানাতে চাই, সেল উৎপাদন করা অত সহজ ব্যাপার না। লিথিয়াম ব্যাটারি সেল, আচ্ছা, এই সেল উৎপাদনে টেকনোলজিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ। ইভেন ইন্ডিয়াও পর্যন্ত এখন পর্যন্ত সেল বানাইতে পারে নাই। এত বড় দেশ, এত তার চাহিদা, আমাদের বাজার যাই বলেন না কেন ছোট বাজার। তা আমি চাই ধীরে চলার জন্য সেল উৎপাদনের ক্ষেত্রে আমি আমার আরও যারা উদ্যোক্তা আছে তাদেরকে আহ্বান জানাই, তারা যেন সেল উৎপাদনেই বাংলাদেশে এগিয়ে আসে। আমরা এখন ব্যাটারি ব্যাগ তৈরি করতে পারলেই আমরা এক্সপোর্টও আমাদের ইচ্ছা। আমার ইচ্ছা যে বাংলাদেশ ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হোক। চায়নাকে যেরকম আমরা বলি যে ওয়ার্ল্ডের ফ্যাক্টরি, আমাদের অ্যাভারেজ জনসংখ্যার ইয়াং জেনারেশন 27 বছর বয়স, প্রত্যেকটা জনসংখ্যাকে আমরা কাজে লাগাতে চাই, যেটা আমার বাবারও স্বপ্ন ছিল যে প্রতিটা যুবক এখানে কাজের মধ্যে থাকবে। সেটা আমারও একটা স্বপ্ন। আমরা ইভি এখন অ্যাসেম্বলি করতেছি, এখন ম্যানুফ্যাকচারিং যাচ্ছে। আলহামদুলিল্লাহ হয়তো 1-2 বছর পরে আমরা এটা এক্সপোর্ট করব উইথ ব্যাটারিজ। অসংখ্য ধন্যবাদ আপনার পরিকল্পনার জন্য। বাংলাদেশে আসলে এরকম কোনো আইকনিক বিল্ডিং নাই যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। যদি আপনারা এরকম একটা উদ্যোগ নেন, সেটা অবশ্যই একটা মাইল ফলক হয়ে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। আমি ফিরবো আপনার কাছে। এই পর্যায়ে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে চায়না ফোকাস। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ চায়না ফোকাস অনুষ্ঠানে। বিরতির পর আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে ফিরে আসতে চাই। বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ করতে বর্তমানে আর কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত, এবং বিনিয়োগের জন্য প্রতিবন্ধকতার জায়গাগুলোকে আসলে কাটিয়ে ওঠার মতো সক্ষমতা কি তৈরি হয়েছে কিনা? সরকার কিন্তু বেশ কিছু কাজ করছে। বিশেষ করে যে একটা ইনভেস্টমেন্ট সামিট হলো, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানির প্রতিনিধিরা কিন্তু এখানে এসছেন, এবং এর মধ্যে চীন থেকেও কিন্তু এক দল ছিল প্রতিনিধির।
তো এর পাশাপাশি কিন্তু বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে যে প্রতি মাসের 10 তারিখে এমনিতে একটা ব্রেকফাস্ট মিটিং হওয়ার কথা, সেখানে আসলে চীন এবং দক্ষিণ কোরিয়ার যে সমস্ত বিনিয়োগকারী তাদের সমস্যার কথা শুনবেন, এবং এই সমস্যার কথা শোনাটাই কিন্তু বাংলাদেশে কখনো এরকম ছিল না। তেমন কিন্তু বিডা কাজ করছে, মাননীয় প্রধান উপদেষ্টা তিনিও কাজ করছেন, এবং একই সঙ্গে এই যে অনেকে কিন্তু আসছে এই মুহূর্তে, যে চায়নার যে একটা প্রতিনিধি দল তারা এলো এবং তারা যে কথা বললো, তাই মনে করি যে এটা একটা ভালো শুরু। এবং এরপরে যেটা করতে হবে যে ওয়ান স্টপ সার্ভিস, যেটা এখন বিডা যেটা করছে সেটা কিন্তু আসলে মানে সত্যিকার অর্থে ওয়ান স্টপ নয়। ওয়ান স্টপের মানে হলো যে আমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করব, করার পরে যে সমস্ত দপ্তর রয়েছে তারা এটা অ্যাপ্রুভাল দিয়ে একবারে আমি সার্টিফিকেটটা পেয়ে যাব। এইটা যখন হবে তখন কিন্তু সবাই একটু সন্তুষ্ট হবেন এবং তারা আস্থার সঙ্গে ব্যবসা করতে পারবেন। তারপর জমি কেনা নিয়ে সমস্যা আছে, এখানে ইউটিলিটি পাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা থাকে। অনেক সময় এখানে এই দুর্নীতির কথা বলেন, যে সরকারি কর্মকর্তারা ঠিকমতো হয়তো সহায়তা করেন না, তো এগুলো আছে। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা, সেখান থেকে মুক্ত হতে হবে আমাদেরকে। এই জটিলতাগুলোই কিন্তু আমাদের ব্যবসার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপরে অটোমোবাইল, এই জায়গাতে আমি মনে করি যে ভবিষ্যতের অর্থনীতি দাঁড়িয়ে আছে। তো সেইটাকে কেন্দ্র করে এখানে যত রকমের করের দিক থেকে, শুল্কের দিক থেকে প্রতিবন্ধকতা আছে, সেগুলোকে যতটা সম্ভব নিচে নামিয়ে আনতে হবে। ওইটা করতে পারলে এখন এই যে আরএমজি সেক্টরে আমরা তো এখন সাবসিডি দিচ্ছি, আমাদের প্রয়োজনে সাবসিডি দিতে হবে আমাদের এই অটোমোবাইল এবং ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সে। তাহলে সেই ক্ষেত্রে একটা শক্তিশালী শিল্প ভিত্তির উপরে অর্থনীতি দাঁড়াবে। আমি মনে করি সেখানে অর্থনীতির ভবিষ্যৎ নিহিত আছে। জি ডক্টর মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আমিন উদ্দিন, একই প্রসঙ্গে যেটা ডক্টর মাহফুজ বললেন যে করের বিষয়টা নিয়ে আলোচনা করলেন, এবং সম্প্রতি এটা জুন জুলাইয়ের মাস চলছে, আমরা একটা নতুন অর্থ বছরের জন্য বাজেট পেতে যাচ্ছি। আপনি কি মনে করেন যে শুল্ক কর বাজেটকে কিভাবে ভূমিকা রাখতে পারে এবং এটাকে বিশেষ করে রাজস্ব খাতকে? সম্প্রতি আপনি এই বাজেটে যেহেতু কথা বলতেছেন, আমি দেখলাম যে ই-বাইকে 1% শুল্ক কমিয়ে আনা হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে। সেখানে প্রায় 10টি শর্ত দেওয়া আছে। এই 10টি শর্ত কি বর্তমানে 10টি শর্ত মেনে ই-বাইক প্রস্তুত করা কি সম্ভব? দুটো একটা উদাহরণ দিতে পারি, যে প্লাস্টিক বডিও তৈরি করতে হবে, মোটর তৈরি করতে হবে। একটা ফ্যাক্টরি সে কয়টার দিকে সে তার নজর রাখবে? সে তো ফোকাস করবে যে কোনো একটি বিষয়ের উপরে। সে হয়তো কোয়ালিটি বা অ্যাসেম্বলি, ইভেন আপনি টয়টার কথা চিন্তা করেন, সে কি সব কিছু প্রোডাক্ট তৈরি করে? আপনি পলিসির মধ্যে খুব সুন্দর কথা বললেন যে আমি 1% ডিউটি নিব, কিন্তু এমন ধরনের পলিসি করলেন যেটা বাস্তবায়নযোগ্য না। তাহলে 5 বছরের জন্য কয়টা ইন্ডাস্ট্রি এখানে এই পলিসির মধ্যে চলে আসবে? আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা দিন যদি ডিজেল পেট্রোল ছাড়া গাড়ি চলে ঢাকা শহরে, কত টাকা সাশ্রয় হচ্ছে? কি মেনটেন্স লাগে? কিছুই তেমন লাগে না, শুধু এক ব্যাটারি আপনাকে পরিবর্তন করতে হচ্ছে। তা আমি বলবো যে এখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সাথে দয়া করে যদি আবারও বসা হয় যে কি কি প্রতিবন্ধকতাগুলো আছে, তাহলে আমার মনে হয় দেশ ইভির দিকে এগিয়ে যাবে, অনেক সাশ্রয় হবে, অনেক দিক থেকে লাভবান হবে, বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে। প্লাস এখানে আপনাকে যত ইঞ্জিন চালিত গাড়িগুলো আছে, 3 হুইলার আর 4 হুইলার, এখানে আমরা এটাকে কনভার্ট করতে পারি ইজিলি। আমি আমার নিজের অনেক গাড়ি, আমার নিজের কোম্পানি অনেক গাড়ি আমি এগুলো কনভার্ট করেছি। তো এখানেও একটা পলিসির দরকার। ডিজেল বা ফুয়েল চালিত গাড়িকে কনভার্ট করা যায়, জি, সেটা কেমন খরচ সাপেক্ষ? খুব বেশি একটা খরচ না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো যে মানে আসলে যে নীতির কথা বলা হয়েছে যে আমাদের 10টা শর্তে আসলে এখানে যে কর কমানো হবে। এখন সারা পৃথিবী জুড়েই যেটা হয় সেটা হচ্ছে প্রোডাকশন ফ্র্যাগমেন্টেশন, মানে একই পণ্যের বিভিন্ন অংশ বিভিন্ন কোম্পানি তৈরি করবে, এবং তারা তৈরি করবে হচ্ছে তাদের বিশেষত জ্ঞানের ভিত্তিতে বা প্রযুক্তির ভিত্তিতে। তার মানে হলো যে যে কোম্পানিটা আসলে এই ভিতরের যে ইনসাইডের যে সমস্ত ম্যাটেরিয়াল আছে, যেমন সিট হতে পারে, সেটা হতে পারে অন্য কোনো পার্টস, তো বা বডি, তো এগুলো প্রত্যেকেই তাদের দক্ষতা অনুযায়ী তৈরি করবে, এবং সেই অনুযায়ী কি যে বিশেষায়িত হবে প্রতিষ্ঠানগুলো, এবং তাদের ওই স্পেশালাইজেশন যে ঘটবে, যার ফলে তারা যারা অ্যাসেম্বলিং করবে তারা তাদের কাছ থেকে এগুলো নিয়ে এসে করবে। সারা পৃথিবীতে এভাবে ঘটে। এখন আমরা যদি এই যে এতগুলো শর্ত দিয়ে দিচ্ছি, তো দেখা গেল কি যে আমরা পুরো উৎপাদন ব্যবস্থা এমন করব যাতে করে আসলে ওই প্রতিষ্ঠানগুলো অদক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে, তাদের খরচ বেশি হবে। তো এইভাবে পৃথিবীর কেউ করে না। আমি মনে করি যে এই জায়গাতে যদি সত্যি সত্যি আমরা সাপোর্ট দিতে চাই ইলেকট্রিক ভেহিকেলকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য প্রয়োজনে আলাদা আলাদা কোম্পানির জন্য আমরা যদি সাবসিডির ব্যবস্থা করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যে আসলে অর্গানাইজ করবে পুরো বিষয়টা, তার জন্য কিন্তু সুবিধা হবে। যেখানে বিশ্ব
আসলে উন্নত প্রযুক্তি বা ইভি পরিবেশ বান্ধবের দিকে যাচ্ছে, বাংলাদেশ যেই কারণগুলোতে পিছিয়ে আছে যথার্থইভাবে এই জায়গাগুলোকে যদি একটু দৃষ্টিতে আনা যায়, তাহলে আমরা একটা সুন্দর এবং আগামী প্রজন্মের জন্য একটা প্রাণবন্ত ভবিষ্যৎ রেখে যেতে পারবো। জনাব আমিনউদ্দিন, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে সর্বশেষে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এই শিল্পকে এগিয়ে নিতে কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত সরকারের? আমি মনে করি সম্মিলিত একটা পদক্ষেপ দরকার। এখানে রাজস্ব বোর্ডের আমাদের যারা স্টেক হোল্ডার আছে তারা, বিআরটি একটা বিরাট ভূমিকা আছে। ফর এক্সাম্পল, আমাকে একটা মেকার্স কোড করতে হয়। আজকে আপনার সঙ্গে আমার ব্যবসা ভালো আছে, কালকে হয়তো নাও থাকতে পারে। যখনই আমি ম্যানুফ্যাকচার চেঞ্জ করতেছি, তখন আবার নতুন করে আমাকে এই মেকার্স কোড করতে হবে। এটা একটা অনেক সময় সাপেক্ষর ব্যাপার। আমার স্পেসিফিকেশন যদি ঠিক থাকে, যদি ম্যানুফ্যাকচার চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আবার নতুন করে মেকার্স কোড করা, নতুন করে আবার বুয়েট থেকে টেস্ট করা, আমি মনে করি এটা একটা পলিসির সুন্দর পলিসি হতে পারে না। এবং টেস্টের ক্ষেত্রে আমি মনে করি বুয়েট ছাড়াও এমআইটি আছে বা আরও স্বনামধন্য যদি ভালো ইউনিভার্সিটিস থাকে, যেমন সম্প্রতি আমরা আহসানুল্লাহ ইউনিভার্সিটির সাথে একটা এমইউ সাইন করছি, যে আহসানুল্লাহ ইউনিভার্সিটির সাথে আমরা R&D, আকিস মোটরস এবং আকিস ইলেকট্রিক মোবিলিটি বিভিন্ন সেক্টরে আমরা তাদের সঙ্গে কাজ করব। বর্তমানে শুধু অনলি বুয়েটই টেস্টটা করতেছে, এর সঙ্গে সঙ্গে আরও 2-3টা ইউনিভার্সিটিকে সংযুক্ত করা যেতে পারে। বিআরটি এর সঙ্গে আমরা একত্রে বসতে পারি। সম্মিলিতভাবে আমরা বসে একটা সুন্দর পলিসি তৈরি করলে আমার মনে হয় অচিরেই আমরা ইভিতে বাংলাদেশের বাজার ধরতে সক্ষম হব। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির। এই প্রসঙ্গে যদি আপনি কিছু যুক্ত করতে চান, এবং যেটা আমিনউদ্দিন বললেন, আমাদের মার্কেটটা ছোট, কিন্তু আমাদের লেবার আছে, স্বল্প লেবার কস্ট আছে, যেটা আমরা তো বাংলাদেশ থেকে চায়না চাইলে এখান থেকে প্রোডাকশন করে বিশ্বে এক্সপোর্ট করতে পারে, তাই না? তো এটা যদি আপনি একটু দৃষ্টি আলোক করেন। এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের এখন টেকনোলজি ট্রান্সফার করতে হবে, মানে এটা চায়নার থেকে বা যারা আমাদেরকে দিতে চায় কম খরচে, তো সেটার জন্য জয়েন্ট ভেঞ্চার করতে হবে করে, এবং এর পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিং কিছু কাজও আমরা করতে পারি ছোটোখাটো পার্টস তৈরি করার জন্য। তো সেখানে অবশ্যই কপিরাইট, সেটাকে আমরা রিস্ক করবো না। এটা করে আমাদের আসলে একটা গ্লোবাল প্ল্যান থাকতে হবে। মানে পৃথিবীর এমন কোনো দেশ নাই যারা হচ্ছে এগিয়ে গেছে, তারা আসলে তাদের অটোমোবাইল সেক্টরটাকে স্ট্রং করেনি। পৃথিবীর যে কোনো দেশ, আপনি বলেন জাপান, দক্ষিণ কোরিয়া বা চীন, প্রত্যেকেই কিন্তু তাদের এই সেক্টরটাকে ডেভেলপ করেছে। তা আমাদেরও আসলে ওই গ্লোবাল একটা ভিশন থাকতে হবে যে আমাদের এখানে একটা হাব করবো আমরা, রিজিওনাল হাব, এবং সেখান থেকে সারা পৃথিবীতে অন্তত যে সমস্ত এলডিসিগুলো আছে বা ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, তো সেখানে আমরা এক্সপোর্ট করব কম খরচে গাড়িগুলো। তো সেইটার জন্য আমরা যদি একটা পরিকল্পনা করে অগ্রসর হই এবং সরকার যদি এখানে সহায়তা দেয়, তাহলে আমি মনে করি যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ অবশ্যই একটা প্রোডাকশন হাব হবে। এবং আরএমজি সেক্টর তো অনেক ছোট একটা সেক্টর হবে আমার কাছে মনে হয়। এখানে শত শত বিলিয়ন ডলারের গাড়ি তৈরি হবে এবং সেগুলো এক্সপোর্ট করতে পারি আমরা। তো সেই ভিশনটা নিয়ে যদি আমরা অগ্রসর হই, আমি মনে করি যে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আপনাদের দুজনকে ধন্যবাদ এই আলোচনায় যুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অটোমোবাইল শিল্প এগিয়ে চলেছে সম্ভাবনার নতুন দিগন্তে। এই খাত কেবল কর্মসংস্থানই নয়, দেশের অর্থনীতিতেও বড় অবদান রাখার সম্ভাবনা তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদে নীতি সহায়তা এবং প্রযুক্তিগত বিনিয়োগ। এমনটাই উঠে এসেছে আজকের এই আলোচনা থেকে। এই ছিল আজকের চায়না ফোকাস। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।